আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমাদের প্রথম জোট তো হয়েছিল চরমোনাইয়ের সাথে। তো আমরা যখন আমেরিকান এম্বাসির সাথে দেখা করতে গেছি, আমেরিকান এম্বাসি থেকে আমাদেরকে বলা হইছে যে আপনারা তো মৌলবাদের সাথে আছেন। তো আমরা তখন বললাম যে তাদের ভিতরে কিছু এক্সট্রিমিজম আছে। তো আমরা তাদেরকে সেখান থেকে দূরে আনতেছি। তো তখন তারা বলল যে তাহলে ওকে ফাইন। এই কথাটা বলেছিল আহ, আব্দুল আল মোতাহের। তিনি হচ্ছে জামাতি ইসলামের নায়েবে আমির। তো আশা যেহেতু চরমোনাই মৌলবাদ বা তারা এক্সট্রিমিস্ট, চরমপন্থী বা উগ্রপন্থী, তো তাদেরকে সেখান থেকে সরাই আনার দায়িত্ব যেহেতু আব্দুল্লাহ তাহের নিয়েছেন, তো তাহলে তাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ বা বিএনপির মুখে যদি আমরা মৌলবাদ বা চরমপন্থী এই শব্দগুলো শুনি তখন তিতা লাগে, আর জামাত ইসলামীদের মুখে যখন এই কথা শুনি তখন কি সেটা মিঠা লাগে বাংলাদেশের জনগণের কাছে? এই সেম প্রশ্নটা আমি মাওলানা মামুনুল হকের কাছেও রাখতে চাই। আপনার কাছে কি এই জিনিসটা কি আহ, মিঠা লাগতেছে? আওয়ামী লীগের আমরা তো দেখছি আপনি পুরো চিল্লায় পুরো ফাটাই দিচ্ছেন যে কোনো মৌলবাদ বা জঙ্গি এই তো এইরকমের যে যদি কেউ বলতো আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে, আপনি তো দেখছি পুরো ফাটাই দিয়েছেন। এখন যে আপনি যাদের নেতৃত্ব জোটে আছেন, তো তাদের পক্ষ থেকে যখন এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে, কই আপনার তো মুখে তো কোনো কথাবার্তা শুনি না। সেদিন দেখলাম ব্যারিস্টার আরমান তিনি একটা পডকাস্টে গিয়ে বলতেছে যে পৃথিবীতে কোথাও শরিয়া আইন নাই। আহ, এই কথা যদি আমি বলি তাহলে আমাকে হুজুররা দাও বটি চাপাতি নিয়ে দৌড়াইতে আসবে। কই এই সমস্ত কথা প্রতিবাদ তো এই যে 10 দলীয় জোটের যে সমস্ত ওলামায়ে কেরামরা আছেন, কই আপনাদের মুখে তো এগুলো কোনো প্রতিবাদ শুনতেছি না। আহ, বুঝছি আপনারা কিছু যেহেতু নির্বাচনীয় কিছু ফান্ড আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে সেজন্য কথা বলতেছেন না, কেন মানুষ তো একটু প্রতিবাদ তো করে, সেটা তো দেখতেছি না। এবার আসেন ভাই, তো সে যেহেতু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা জামাত ইসলামী সেই তাদেরকে সেই এক্সট্রিমিজম থেকে দূরে সরাই আনতেছে। দেখেন কত বড়টা কথা, তারা বলছে মৌলবাদ এবং তিনি বলতেছে কি হ্যাঁ সেখান থেকে তাদের সরাই আনতেছি। তার মানে তো আপনি এই কথা তাকে স্বীকৃতি দিলেন, হ্যাঁ আপনার কথা রাইট। বাংলাদেশে উগ্রবাদ, মৌলবাদ, চরমপন্থী এই সমস্ত শব্দ কি? মৌলবাদ কাকে বলা হয়? যারা যারা মূল মেনে চলে, ইসলামী মৌলবাদ মানে ইসলামীর মূল নীতি যারা মেনে চলে। তা এই দেশে আপনি মুসলমান, আপনার তো সেই মৌলবাদ হওয়া তো আপনার দায়িত্ব। আপনি যখন কালেমা পড়বেন তখন তো আপনার সেই মূল মানে আহ, মূলবাদ যেটাকে বলা হয় যে মূল মানেন, ইসলামের মূল মানা তো আপনার জন্য ফরজ। সে দোষণীয় হবে কথা কখন থেকে? যেমন আপনি যেমন সেকুলার বা সেকুলারিজম আপনি যদি কি মানেন, ডেমোক্রেসি গণতন্ত্র এগুলো যদি আপনি মানেন, সেটাও তো একটা আলাদা ধর্মের মতো। তো আপনি যদি মুসলমান হন তাহলে আপনি মুসলিম যে বিধিবিধানগুলো শরিয়াহগুলো সেগুলো আপনি মানবেন না? এটা তো আপনার ইমানই দায়িত্ব। সেটা মান সেটা আমি মানবো। সেটা মানার কারণে বিদেশি থেকে আমাদেরকে ব্লেম দেওয়া হবে আমি মৌলবাদ, আমি উগ্রপন্থী, আমি চরমপন্থী। আপনি একটি ইসলামী দলের নায়েবে আমির হয়ে সেটাকে একটা সমর্থন জানিয়ে সেটাকে আবার নির্মূল করার দায়িত্ব নিছেন। এত বড় স্পর্ধা আপনার কোত্থেকে আসে ভাই? আমরা তো কিছু বুঝি না। আপনি আরো কয়েকটা কাজ করছেন, হ্যাঁ এই যে মৌলবাদকে দমায়ে দেওয়ার কয়েকটা কাজ করছেন, এই জোটটাকে আপনি হেরফের করে পুরো ভাঙে দিলেন তো দিলেন। আবার কি করছেন যে চরমনের পীর সাহেবকে আপনি কি বলে ওই সম্মানের খাতিল দেখাইয়া আপনি সেই আসন থেকে আপনার প্রার্থীকে প্রত্যাহার কইরা আপনি যে বিএনপির জেতাইয়া তারে যে আপনি সংসদে যাইতে দিবেন না, সেটাও তো হইতে পারে। দেখছেন আমরা ঢাকা শহরে ঢাকার 5 আসনের যে হাজী ইব্রাহিমের আসন, সেই আসনে তিনি কিন্তু বিপুল জনপ্রিয়। তিনি কিন্তু যদি আহ, এককভাবেও তিনি আইসা যেতে পারেন, ঢাকা শহর যেহেতু এখানে অনেক কিছু মেকানিজম হবে, ইঞ্জিনিয়ারিং হবে, তার মধ্যেও যদি এই সুষ্ঠু নির্বাচন হয় সেখান থেকে হাজী ইব্রাহিম ঢাকা 5 আসন থেকে উনি উঠে আসতে পারবে যদি সমস্ত কিছু না হয়। জোট হলে তো অবশ্যই উঠে আসতো। হুম। তো সেই আসনটাতে জামাত ইসলাম কি করলো, ওপেন রাখলো নির্বাচনী। হ্যাঁ এখানে তিনিও নির্বাচন করতে পারবে। আপনার আহ, কুড়িগ্রাম 1 আসনে সেখানে বলা হয় চরমনায়ের দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় চরমনাই বলা হয় সেখানে।
বিপুল পরিমাণ ওখানে ভোটার হাত পাখার, সেখানেও আপনি ওপেন রাখলেন, সরকার দেয়ানি নেই সম্ভবত। এরপর হচ্ছে আপনার বরগুনা, বিভিন্ন জায়গাতে ইসলামী আন্দোলনের যে বিপুল জনপ্রিয়তা, বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা, সেই আসনগুলো যখন এই আসন সমঝোতা হলো সেখান থেকে আপনি দিলেন না, আপনি দিলেন কোথায়? সেই আহ, আহ, সেই আপনার গোপালগঞ্জ, সেই যেখান থেকে তাদের কোনো ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা নাই, সেখান থেকে আপনি দিলেন, যেখানে আপনি নিজেও জয়ী হতে পারবে না, জামাত ইসলামেও জয়ী হতে পারবে না, সেই সমস্ত জায়গা থেকে ইসলামী আন্দোলনকে প্রার্থিতা দিছে, মানে আসন ছাড়ছে। তো এইখানেই বোঝা যায় যে আপনি ওই যে বলছেন না যে নির্মূল করবেন বা তাদের সেখান থেকে সরাই আনবেন, এইগুলো হচ্ছে একটা প্রি প্ল্যান। মানে যেই যখন দেখছে ইসলামী আন্দোলন একটা গণজাগরণ তৈরি হয়েছে, তারা যদি নির্বাচনে এককভাবে করুক বা জোটবদ্ধভাবে যদি নির্বাচন করতে পারে, তাদের বিপুল পরিমাণ আসন তারা জিতে সংসদে যেতে পারবে। তো যদি তারা যাইতে পারে তাহলে তো এই যে তারা যেটাকে মৌলবাদ বলতেছে সেটা আরো বিপুলভাবে ব্লাস্ট হবে, আরো বিপুলভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তো এইটা যেন ছড়াইতে না পারে তারা, সেই জন্য এই জোটে জামাত ইসলামকে ঢুকাইয়া, তো এই জিনিসটাকে তাদেরকে মানুষের কাছে কালারিং করে, মানে মানুষের ভিতরে তাদের ভিতরে সন্দেহ মানে ঢুকানোর পরে তো জোটে যদি আমি ঢুকি তাহলে যদি তারা বের হয়ে যায়, এগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারবো যে তারা দ্বিমুখী আচরণ করে তারা জোট থেকে বের হয়ে গেছে। আর জোটে যদি থাকলে তাদেরকে ওই আসনগুলো দিব না যে আসনগুলো তারা জিতে আসার সম্ভাবনা আছে। সিম্পল। আমি তাদেরকে ওই আসনগুলো দিব না যে আসনগুলো ইসলামী আন্দোলন মাঠে ফাইটিং করে তারা উঠে আসতে পারবে, সেই আসনগুলো তাদেরকে দিব না, তাদেরকে এমন আসনই দিব যেখানে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আর যদি তারা এই সমস্ত কাজে তারা এটা যদি না মানে, হ্যাঁ, ওই আসন ওই যে আসনগুলো দিব সেই আসনগুলো তারা যদি গ্রহণ না করে, তারা জোট থেকে বের হয়ে যায়, তাহলে ওই যে চরমনায় হিসাব 400 কোটি টাকা খাইছে। মানে গ্রামে গেছি ভাই কয়দিন কাজ করতে, তো সেখানে দেখলাম কি মানুষজন বলতেছে কি যে হুজুরে নাকি জেলে 400 কোটি টাকা খাইছে, চরমনের মাদ্রাসা থেকে 400 কোটি টাকা উদ্ধার করছে, সেনাবাহিনী তাকে ধরে হাজতে নিয়ে গেছে, এই সমস্ত কথা ভাই পাবলিকলি ছড়াই দিছে। এখন মামুনুল হক সাহেবের দায়বদ্ধতা আসলে সে এটা কোনভাবে নিবে, কিভাবে নিবে, আসলে সেও একটি দুই নৌকায় পাও দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ তিনিও এই জোটে শুরু থেকে থাকতে চান নাই, তিনি বিএনপির দিকেই ঝুঁকে পড়েছিলেন। কোনো না কোনো কারণে তিনি এই জোটে আসছেন। আসার পরে হ্যাঁ, নির্বাচনী যে কিছু ফান্ডিং সে হয়তো পাইছে, এখন সে যদি কাজ করা শুরু করে দিয়েছে হয়তো বা শেষের জন্য কথা বলতেছে না। তবে আমি মনে করি যে হ্যাঁ, আপনি কথাবার্তা বললেন না, মৌন থাকেন, চুপচাপ থাকেন, নির্বাচনটা করে আসেন, আসার পরে আপনি যা করার করেন, ওটা আমরা দেখতে চাই আপনার কাছ থেকে। আর সর্বশেষ বলতে চাই, আসন্ন ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচন সুষ্ঠু হোক, সফল হোক, একটি জনপ্রত্যাশামূলক, যে আকাঙ্ক্ষা ছিল যে সবাই ভোট দিতে পারে না, গত 17-18 বছর ইয়াং জেনারেশন থেকে ভোটই দিতে পারে নাই, ইভেন আমিও ভোট দিতে পারিনি এখন পর্যন্ত। আমি যদিও 18 সালের ভোট গেল, 24-এর ভোট গেল, আমি দিতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামী 26-এর যে ভোট, সেই ভোটটি আমরা দিব, যেন সুষ্ঠুভাবে আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি, সেই আশা ব্যক্ত করেই আজকে ভিডিও এখানেই শেষ করছি।